হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও গল্পের নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো গল্প শুরু করি। পরদিন সকালবেলা হুট করেই জমিরন বিবির শরীর ভীষণ খারাপ হয়ে গেল। এদিকে বাড়িতে কোনো পুরুষ নেই, সবাই সকাল সকাল বেরিয়ে গেছে। ধারা আর আসমা কি করবে কিছু বুঝতে পারল না। এদিকে জমিরন বিবির হাত পাও ভীষণ ঠান্ডা হয়ে আসছে। ধারা বারবার মালিশ করে দিতে লাগলো। হাসপাতালে নেওয়া দরকার। আজিজ সাহেব আর শাহেদ কারো নাম্বারেই ফোন ঢুকছে না। ধারা দৌড়ে রাস্তার মাথায় গেল। গাড়ির কোনো দেখা নেই। সময়ও কেটে যাচ্ছে। কোনো উপায়ন্তর না পেয়ে ধারা শুদ্ধকে ফোন দিল। কিছুক্ষণ পর শুদ্ধ দৌড়াতে দৌড়াতে সেখানে উপস্থিত হলো। এসে জানালো, গতকাল বিকেল থেকে ঝড় বৃষ্টি হওয়ায় সারা রাত কারেন্ট না থাকায় একটা অটোতেও চার্জ নেই। কারেন্ট না আসার আগ পর্যন্ত কোনো অটো পাওয়া যাবে না। সে নিজেও খুব কষ্ট করে একজনের কাছ থেকে বাইকে লিফট নিয়ে অর্ধেক পথ এসেছে, আর বাকি পথ দৌড়ে। হাসপাতাল এখান থেকে ভালোই দূরে। কি করে জমিরন বিবিকে এখন হাসপাতালে নেওয়া যায়, এটাই সবথেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। ধারা বারবার আতঙ্কিত হয়ে জমিরন বিবির মাথায় হাত বুলাতে লাগলো। জ্ঞানহীন জমিরন বিবি নিথর হয়ে পড়ে আছেন। শুদ্ধ ধারার কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না ধারা, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। শুদ্ধ আবারও কোনো গাড়ির খোঁজে বেরিয়ে পড়ল। খানিক বাদে ফিরে এলো একটা ভ্যান নিয়ে। ধারা যখন দেখলো সাথে কোনো চালক নেই, তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার ভ্যান এটা? শুদ্ধ বলল, আমি জানি না, রাস্তার পাশে সেই সকাল থেকে দাঁড়া করা ছিল। কোনো মানুষ দেখতে পাইনি। আমি পাশের একটা দোকানদারকে বলে রেখে নিয়ে এসেছি। আসল মালিক আসলে সে জানাবে। ইমার্জেন্সির জন্য নেওয়া হয়েছে। ভ্যান চালক না থাকলে এটা চালাবে কে? আমি চালাবো। ধারা এত কথা বলার সময় এখন নেই। দাদিকে এখন আগে হাসপাতালে নিতে হবে। এরপর শুদ্ধ নিজে ভ্যান চালিয়ে জমিরন বিবিকে হাসপাতালে নিয়ে গেল। সাথে গেল আসমা আর ধারাও। হাসপাতালে গিয়ে বাঁধল আরেকটা বিপত্তি। ডাক্তার জানালো জমিরন বিবির প্রেশার অত্যন্ত লো হয়ে গেছে। পাশাপাশি তার শরীরে রক্ত অনেক কম। রক্ত দিতে হবে। এদিকে তার রক্তের গ্রুপ ও নেগেটিভ। পাওয়া খুবই দুষ্কর। ধারা আর আসমা চিন্তিত বোধ করল। শুধু ওষুধ কিনতে গিয়েছিল। এসে যখন শূন্য রক্তের কথা, তখন সবাইকে আশ্বাস দিয়ে জানালো তারও রক্তের গ্রুপ ও নেগেটিভ। চিন্তার কোনো কারণ নেই। এরপর ডাক্তার রক্ত নেওয়ার ব্যবস্থা করলো। শুদ্ধ জমিরন বিবিকে রক্ত দিল। একটু আশ্বস্ত বোধ করলো সবাই। ডাক্তার জানালো চিন্তার আর কোনো কারণ নেই। বিকেল নাগাদে জমিরন বিবিকে বাড়িতে নিয়ে যেতে পারবে তারা। দুপুর হয়ে এলে শুদ্ধ গিয়ে বাইরে থেকে কিছু খাবার কিনে এনে আসমা আর ধারাকে দিল। আসমা শুধু একটু পরপর শুদ্ধকেই দেখতে লাগলো। ধারা এক বিন্দুও মিথ্যে বলেনি ছেলেটাকে নিয়ে। এই ছেলেটার সবকিছুই মুগ্ধ করার মতো। আসমা ভীষণ স্বস্তি বোধ করল। তার মেয়ে আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মেয়ে আর মেয়ের জামাইকে একটু একলা সময় দেওয়ার জন্য আসমা উঠে কেবিনের ভেতর চলে গেল। ধারা আর শুদ্ধ রয়ে গেল বাইরে, পাশাপাশি বসা। ধারা ছলছল চোখের শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। শুদ্ধ ধারার দিকে কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে বলল, কিসের থ্যাঙ্কস? আমার আর তোমার মধ্যে কোনো থ্যাঙ্কসের জায়গা নেই। আমি তোমার জন্য কিছু করব না তো কে করবে? হুম? তোমার উপর আমি কখনোই কোনো সমস্যা আসতে দেব না। একবার বলেছি না, আমি সবসময় তোমার পাশে আছি। সব সময়। কখনো নিজেকে একা ভাববে না। আমরা দুজন মিলেই তো এক। ধারা আর কিছু বলতে পারল না। একটা প্রশান্তির ছাপ নিয়ে শুদ্ধর কাঁধে মাথা রেখে বসে রইল। এই দৃশ্য কেবিনের দরজার ফাঁক দিয়ে দেখল আসমা। তার মনে এতদিন যতটুকু খুঁত খুঁত ভাবছিল সব একদম দূর হয়ে গেল। তার চোখেও হঠাৎ কেন যেন পানি চলে এলো, খুশির জল। বিকেলবেলা জমিরন বিবিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। তার শরীর এখন খানিকটা ভালো। শহরে গাড়ির কোনো অভাব নেই। শুদ্ধ একটা অটো ঠিক করে আসমা আর জমিরন বিবিকে পাঠিয়ে দিল, আর বলে দিল এর পরের অটোতেই ধারা শুদ্ধ আসছে। ভ্যানের আসল মালিক দুপুরে এসে তার ভ্যান নিয়ে গেছে। শুদ্ধ সাথে অনেকটা বকশিশ দিয়ে দিয়েছে তাকে। অটোর অপেক্ষায় শুদ্ধ আর ধারা যখন হাসপাতালের বাইরে, তখন শুদ্ধ হঠাৎ করে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ও
একটা কথা আমার কিন্তু কানে এসেছে। আপনার বাড়িতে আপনি কি বলেছেন? কিভাবে সম্ভব? আমি তো নির্দোষ। ধারা একটা বিরক্তিসূচক শব্দ করে শুদ্ধর হাতে মৃদু বাড়ি দিয়ে বলল, উফ, এটা কি সত্যি নাকি? আমি তো নাটক করেছি। আর নাটকটা কাজেও লেগেছে। সবাই সত্যি বিশ্বাস করে ফেলেছে। আর আমার মনে হয় আমাকে খুব শীঘ্রই আপনার কাছে পাঠিয়ে দেবে। সব কিন্তু আমার অভিনয়ের দক্ষতার জন্যই। আমি যে কি ভালো নাটক করেছি, আর সবার মুখের অবস্থা যা দেখার মতো ছিল না। ধারা হাসতে লাগলো। শুদ্ধ সিরিয়াস হয়েই বলল, ধারা, আপনি এটা ঠিক করেননি। এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে। শুদ্ধ আর কিছু বলতে পারল না। তার আগেই তাদের পেছন থেকে আজিজ সাহেব হুঙ্কার ছেড়ে ডেকে উঠলেন, ধারা। ধারা কেঁপে উঠে পেছনে তাকালো, সাথে শুদ্ধ। আজিজ সাহেব এখানে কিভাবে আসলো? শাহেদ আর আজিজ সাহেব গিয়েছিলেন আজ এক রাজনীতি সংক্রান্ত মিটিংয়ে। এর জন্যই তাদের ফোন বন্ধ ছিল। মিটিং শেষে বিকেলে বাড়ি ফিরে কাউকে না দেখে পাশের বাসা থেকে জানতে পারে তার মা অসুস্থ হওয়ায় তাকে সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সে কারণে তারা সরাসরি এখানে চলে এসেছে। আর এসে ধারাকে শুদ্ধর সাথে দেখে রাগান্বিত মুখে এগিয়ে আসতেই ধারার কথাগুলো শুনতে পান। তিনি ক্ষুব্ধ হয়ে ধারার হাত খপ করে ধরে বলেন, তোমার এত বড় সাহস! নাটক করে তুমি আমাদেরকে বোকা বানাও। আমার মানা করা সত্ত্বেও তুমি এই ছেলের সাথে দেখা করো। আজিজ সাহেব ভীষণ ক্ষেপে আছেন। ধারা আতঙ্ক স্বরে কিছু বলতে চাইলে আজিজ সাহেব তার সুযোগ না দিয়ে ধারাকে টেনে নিয়ে একটা অটোতে বসিয়ে স্টার্ট দিতে বলেন। পরিস্থিতি খুবই বেগতিক হওয়ায় শুদ্ধ সাথে সাথে অন্য অটোতে ধারাদের বাড়িতে যায়। বাড়িতে নিয়ে গিয়ে আজিজ সাহেব ধারার হাত ছেড়ে দিয়ে বলেন, তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারো আমি স্বপ্নেও ভাবিনি। তুমি এতটা নিচে নেমে গেছো ধারা। ধারা অঝরে কাঁদতে লাগলো। চেঁচামেচি শুনে আসমা দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। ততক্ষণে শুদ্ধও পৌঁছে গেছে সেখানে। শাহেদ ক্ষুব্ধ হয়ে শুদ্ধর দিকে তাকালো। আজিজ সাহেব বলতে লাগলেন, তুমি প্রেগনেন্টের নাটক করে ওই ছেলের কাছে ফিরে যেতে চেয়েছো? আমাদের আবেগ নিয়ে চিনিমিনি খেলছো? যাও, তাহলে চলে যাও ওর কাছে। আমাদের সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমরা ভুলে যাব আমাদের একটা মেয়ে ছিল। ধারা কাঁদতেই লাগলো। শুদ্ধ সহ্য হচ্ছে না, কিন্তু করতে হচ্ছে। আজিজ সাহেবের সাথে শাহেদেরও যুক্ত হলো। দূর থেকে দূর কথা শোনাতে লাগলো। আজিজ সাহেব বলেন, তোমাদের ভালোর জন্য এসব করেছিলাম, কিন্তু বুঝলে তো আর না। বুঝলে কটা? ওই ছেলেটা, একটা পতিতার ছেলের জন্য তোমার এতটা? কে শিখিয়েছে তোমায় এসব? ওই ছেলে। অবশ্য একটা পতিতার ছেলে থেকে আর বেশি কী বা আশা করা যায়? শুদ্ধ হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। এত চেঁচামেচি শুনে ধারাদের প্রতিবেশীরা বাড়ির বাইরে থেকে উকিঝুঁকি মারতে লাগলো। আজিজ আরও অনেক কথা বলতে লাগলেন। পতিতার ছেলের স্বভাব চরিত্র আর কতই বা ভালো হবে? যতই সেসব থেকে দূরে থাকুক না কেন, শরীরে আসে তো সেই পতিতার রক্তই, নষ্ট রক্ত। ধারা শক্ত হয়ে বলে উঠল, বাবা, আপনি আমাকে এতক্ষণ যা বলার বলেছেন, দোষ আমি করেছি, মিথ্যা আমি বলেছি। আপনি আমাকে বলবেন, আমার স্বামীকে আপনি এভাবে বলতে পারেন না। আজিজ সাহেব বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন। ধারা বলতে লাগলো, বারবার শুদ্ধকে পতিতার ছেলে বলে কি বোঝাতে চান বাবা? আপনি এটা কেন ভুলে যান? শুদ্ধ যদি পতিতার ছেলে হয়, তাহলে আপনার মেয়েও একটা পতিতার ছেলেরই স্ত্রী। আমার স্বামীর পরিচয় এখন আমার বড় পরিচয়। তার সম্মানই আমার সম্মান। তার নামের সাথে যত বদনাম যোগ হবে সব আমার নামের সাথেও হবে। আপনি সবার সামনে এসব কথা বলে শুধু তাকে ছোট করছেন না, আপনার মেয়েকেও করছেন। শুদ্ধ কখনো চুপচাপ নিজের অসম্মান সহ্য করার মতো ছেলে না। সে নিজেকে যেমন বিশ্বাস করতে জানে, তেমন নিজেকে নিজে সম্মানও করতে জানে। সে স্পষ্ট কথার ছেলে। তবুও আজ আপনি তাকে এত খারাপ খারাপ কথা বলার পরেও সে কেন চুপ করে আছে জানেন বাবা? কারণ সে আমাকেও সম্মান করে বলে, আমার পরিবারকে সম্মান করে বলে, আপনাকে সম্মান করে বলে। বলতে বলতে ধারা আবারও কেঁদে ফেলল। বলল, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। শুদ্ধ আমাকে সেটাই বলছিল। সে আমাকে এসব করতে শিখিয়ে দেয়নি বাবা। সে কখনো ভুল কিছু করে না। আমি বাধ্য হয়ে এই মিথ্যার আশ্রয় নিয়েছি। কারণ আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই দোটানার মধ্যে থাকতে থাকতে। আমি শুদ্ধকেও ছাড়তে পারবো না, আর আপনাদের সাথে চিরদিনের মতো সম্পর্ক ছিন্ন করতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি পারছি না আর আপনাদের এই বিরোধ সামলাতে। আসলে আমার না এখন মরে যাওয়া উচিত।
তাহলেই আর দুজনের মধ্যে একজন বেছে নেওয়ার চক্করে আটকা থাকতে হবে না। শুধু ধারাকে নিজের দিকে ঘুরিয়ে গম্ভীর স্বরে বলো, এসব কি কথা আপনি বলছেন ধারা? আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে আমরা আলাদা হয়ে যাব, দোটানা কেটে যাবে, একটা দিক অন্তত ঠিক হয়ে যাবে, তবু আপনি এসব ভাববেন না। ধারা ওর বাবার দিকে তাকিয়ে বলল, দেখেছেন বাবা, শুধু কখনো আমাকে ছাড়ার কথা বলেনি, আমি মারাত্মক ভুল করার সময়ও বলেনি, আপনাদের এত এত অপমানেও বলেনি। বলল কখন? যখন আমার কোনো ক্ষতির কথা শুনল। আমাকে ছেড়ে দেওয়ার কষ্টের চাইতে আমার ক্ষতি হবার কষ্ট তার কাছে বেশি তীক্ষ্ণ। একটু থেমে ধারা নিচের ঠোঁট কামড়ে খুব কষ্ট করে বলল, সে আমাকে খুব ভালোবাসে বাবা, আমিও তাকে খুব ভালোবাসি, আমরা দুজন একসাথে খুব সুখে থাকব। বাবা, বাবা, আমাকে তার কাছে যেতে দিন। ধারা আকুতির সাথে একবার বাবার হাত ধরল, আবার পরক্ষণেই বাবার পা পেঁচিয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে হাসি মুখে যেতে দিন বাবা, আমি আমার পরিবার আর স্বামী দুটুকুই চাই। আপনি তো আমার ভালো চান তাই না বাবা? আমি সেখানেই ভালো থাকবো, পায়ে পড়ি বাবা, যেতে দিন। ধারার অবস্থা দেখে শুদ্ধর চোখে পানি চলে এলো। জমিরন বিবি অনেকক্ষণ ধরেই রুম থেকে সবার কথাগুলো শুনেছিলেন। তার গায়ে জোর নেই, বিছানা থেকে উঠতে কষ্ট হয়, তাই আসতে পারছিলেন না। ধারার আকুতি শুনে আর না এসে পারলেন না। আস্তে আস্তে উঠে দেয়াল ধরে ধরে দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, আজিজ। শাহেদ কাছে গিয়ে ধরতে যাওয়ার সময় বলল, আম্মা, আপনি আবার উঠে আসতে গেলেন কেন? আপনি অসুস্থ? জমিরন বিবি শাহেদের হাত না ধরে বললেন, অসুস্থ, তবুও তো বাড়ি ফেরা প্রথম আমারে দেখতে গেলি না। তোরা বইলি তোগো মান সম্মানের হিসাব কষতে। এই বলে জমিরন বিবি শুদ্ধকে ডেকে বলেন, নাজ্জামাই, আমারে নিয়া একটু ওই চেয়ারে বসাই দাও তো। শুদ্ধ হাত ধরে জমিরন বিবিকে চেয়ারে বসালো। জমিরন বিবি বসার পর বললেন, আজিজ, এই যে আমারে এখন ভালা দেখতাছোস, এই যে কাল লইগা জানোস, এই যে পতিতার পোলা কইয়া চিল্লাইতছোস যারে, হেল্লাইগা। বউ আমারে সব কইছে, তোরা কেউ আছিলি না সেই সময়, তোরা তো ছিলি তোগো ক্ষমতার পেছনে। এই পোলাই সুইটা আইসা আমারে হাসপাতালে নিয়ে গেছে, তাও আবার কেমনে জানোস? ভ্যান চালাইয়া, নিজে চালাই নিয়ে গেছে। আর তোরা হইলে কি করতি? তোগো ইজ্জত যাইতো গা ভ্যান চালাইলে, তোরা থাকতি তোগো মান সম্মানের লইয়া। কিন্তু এই পোলা হেয়া ভাবে নাই, হের কাছে জীবন বাঁচানি আগে। আর কি জানিস কইলি তখন? নষ্ট রক্ত। আমার শরীরে আজকে বহুত খারাপ হইয়া পড়ছিল, আমার নাচ জামাই আমারে রক্ত দিছে। নষ্ট রক্তের লেইগে তোরা সম্পর্ক রাখবি না। তোর মায়ের গায়েও তো তাইলে এখন সেই নষ্ট রক্ত। এখন কি তোরা তোগো মায়েরও ফলাই দিবি? রক্তের আবার নষ্ট পচা কিরে? আল্লাহ দেয় নাই এই রক্ত। কালকে ধারার বাচ্চার কথা শুনাইয়ে কইলি আল্লাহ যখন বাচ্চা দিছে তখন আমরা ফেলতে পারবো না। এই ছেলেরেও তো আল্লাহই বানাইছে, তাইলে ওই আলাদা হইল কেমনে? জাতপাত দিয়ে কিছু হয় না রে আজিজ, মানুষটাই আসল। এই ছেলে হীরের টুকরো, হারাইতে দিস না। আমরা তো সব আমগো মাইয়ার লইগেই করতে চাই, মাইয়ে যেতে ভালো থাকবো, সেইখানেই আমাকে শান্তি। চোখ থেকে ওই পর্দাটা খোল। অনেক কথা বলে ফেলায় জমিরন বিবি হাঁপিয়ে উঠলেন। মায়ের কথার প্রভাব আবার না আজিজ সাহেবের উপর পড়ে, এই জন্য সাহেব দ্রুত কিছু তাকে বলতে চায়। আজিজ সাহেব এতক্ষণ একদম চুপ করেই ছিলেন। শাহেদকে ভাইজান বলে মুখ খুলতে দেখেই ধমকে উঠে বলেন, তুমি চুপ থাকো, তোমার কথাতেই আমার মাথা খারাপ হয়েছিল। এরপর তিনি ধারার দিকে তাকালেন। মেয়েটা এখনো কেমন পায়ে ধরে বসে আছে। তার হঠাৎ ভীষণ মায়া হয়। আজিজ সাহেব গম্ভীর প্রকৃতির মানুষ, কখনো আবেগী কথাবার্তা বলেন, তাই তার বলতে খুব সমস্যা হলো। খুব সময় নিয়ে তিনি মেয়ের মাথায় হাত রেখে শুধু এতটুকুই বলতে পারেন, মন দিয়ে স্বামীর সংসার করিস মা। ধারা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। শুদ্ধ সেদিন রাতটা যে বাড়িতে কাটিয়েছে, তার পরের দিন সকালেই ধারাকে নিয়ে রূপনগর ফিরে এলো। আজিজ সাহেব সন্তুষ্ট মনেই মেয়ে আর মেয়ের জামাইয়ের বিদায় দিয়েছেন। বাড়ি ফিরতেই ধারার মন জুড়িয়ে গেল। আজ কতদিন পর সে দেখতে পেল সেই প্রিয় বাড়ির দৃশ্য। সবকিছু এখনো সেই মায়াময়, স্নিগ্ধ। সেই ছোট্ট দোচালার ঘর, টিনের বারান্দা, বাড়ির সামনে হাঁস মুরগির ঘর, পাশ দিয়ে সারি বেঁধে লাগানো সুপারি গাছ, পুকুরের স্বচ্ছ টলমল জলে সাঁতরে বেড়াচ্ছে শুভ্র রাজহাঁসের দল।
পাশের বাড়ি থেকে নাজমা ভাবির হাঁকডাক শোনা যাচ্ছে। ধারা চোখ বন্ধ করে প্রাণ ভরে সবটা শুনে নেয় যেন। খোদেজা আর চুমকি শুদ্ধ আর ধারাকে বাড়ির উঠোনে দেখেই এক প্রকার দৌড়ে ছুটে আসে তাদের দিকে। অনেকদিন পর মায়ের মতো শাশুড়ি খোদেজার দেখা পেয়ে ধারা সর্বপ্রথম তাকে জড়িয়ে ধরে। খোদেজা ছলছল চোখে বলে, এসেছ বউ? আমি রোজ তোমার লইগা রাস্তার ধারে পথ চাইয়ে থাকতাম। এই বুঝি কোনোদিন মাহতাব তোমারে নিয়ে আসে? কাল রাতে যখন শুধু ফোন দিয়ে বলল তোমারে নিয়ে আসার কথা, আমি যে কি খুশি হয়েছিলাম। তোমারে ছাড়া এই বাড়ি যে খালি খালি লাগে মা। দাঁড়া আবেগলাপ্লুত গলায় বলল, মা এসেছে। নিজের বাড়ি ছেড়ে বেশি দিন কি আর দূরে থাকা যায়? চমকি ছটফট করে ধারার হাত ধরে বলল, নতুন ভাবি, তোমাকে যে আমার কত মনে পড়েছে এই কয়দিন জানো? তুমি না থাকলে একদমই এখন আর ভালো লাগে না। এভাবে আর কখনো বেশি দিন থাকবা না, ঠিক আছে? ধারা হাসি মুখে মাথা দোলায়। শুদ্ধ একটু আদুরে গলায় বলে ওঠে, আম্মা, এখন কি তোমার বউ পর খুশিতে এদিকেই দাঁড়াই থাকবা? পা ব্যথা হয়ে যাচ্ছে তো। তোমার ছেলের দিকেও একটু তাকাও। খোদেজা মজার ছলে মুখ ঘুরিয়ে বলো, তোরে আর কি দেখবো? তোরে তো রোজই দেখি। আজকে বউ অনেকদিন পর আইছে, এখন খালি বউরে দেখবো। শুদ্ধ মেকি অভিমানের গলায় বলো, বাহ, ভালো। বউ পেয়ে ছেলের প্রতি এত অবহেলা। আচ্ছা ঠিক আছে, আমিও কয়দিনের জন্য কোথাও থেকে আসি, তারপর যদি আমার কদর সবার হয়। খোদেজা বলো, হইছে হইছে, এখন আর ঢং করা লাগবো না। তোরা ভেতরে গিয়ে বস। চুমকি, অগলইকে 2 গ্লাস শরবত বানাই দিস। রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়ল শুদ্ধ। ধারা এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। শুদ্ধ শুয়ে শুয়েই বলল, যার সময় তো বাবা তোমাকে এক কাপড়েই নিয়ে গেল, আসার সময় এত বড় সুটকেস আনলে কিভাবে? টানতে টানতে দফা রফা হয়ে গেছে আমার। ধারা বলো, আরে, আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল ওখানে, সে সব কিছুই একসাথে গুছিয়ে নিয়ে এসেছি। প্রয়োজনীয় জিনিস? তাহলে আগে আনোনি কেন? কি জানি, তখনও হয়তো একই ঠিকানায় পার্মানেন্ট সেটা খেয়ালে আসেনি। এখন মনে হয়। এই কথার উত্তরে ধারা কিছু বলল না। শুদ্ধর কাছে বিছানায় বসে আস্তে ধীরে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। সত্যিই সবকিছু ঠিক হয়ে গেছে। আমরা আবার একসাথে হতে পেরেছি। সব কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। শুদ্ধ শোয়া থেকে উঠে বসে বলল, স্বপ্ন না ম্যাডাম, সত্যি। এই যে আপনার সামনে আমি বসে আছি, ভালো করে তাকিয়ে দেখুন। দাঁড়া শুদ্ধর মজার মধ্য না ঢুকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলো, ভর্তি পরীক্ষাটা না দিয়ে তোমাকে আমি খুব আঘাত করেছি, তাই না? শুদ্ধ সেই কথা উড়িয়ে দিয়ে বলো, ধুর, তোমাকে আমি বলেছি না সেই কথা আমি কবেই ভুলে গেছি। তুমি এরপর অনেক কিছু করেছো, এতেই আমি অনেক সন্তুষ্ট। নিজে নিজে গিয়ে সাবজেক্ট চয়েস দিয়ে ন্যাশনালে ভর্তি হয়েছো। আমার ভীষণ ভালো লেগেছে যে তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছো। আর ধারা ন্যাশনাল বলে মন খারাপ করো না। শিক্ষার জন্য একটা ভালো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, অপরিহার্য নয়। চেষ্টার পরিশ্রম যদি পরিপূর্ণ থাকে তাহলে তুমি ন্যাশনালের পরেও সেসব অর্জন করতে পারবে, যেটা ইউনিভার্সিটি থেকে হয়। আর আমি তো বলেছি, সব কিছুতে সবসময় আমি তোমার পাশে আছি। তোমাকে আমি কোনো কিছুতেই পিছিয়ে থাকতে দেব না। ধারা শুদ্ধর হাতের উপর হাত রেখে বলো, জানি, এটা আমি খুব ভালো করেই জানি। জানো, একটা সাধারণ মেয়ে সমাজের নিয়ম রীতি মানুষের আলাদা দৃষ্টিভঙ্গির জন্য অনেকটা দুর্বল হয়েই থাকে। একটা মেয়েকে ছোট থেকেই তার স্বামীর উপর সবকিছু ছেড়ে দেওয়ার মতো করেই সব সময় বড় করা হয়। এমত অবস্থায় কোনো মেয়ে যদি ভালো স্বামী পায়, তাহলে এর থেকে সুন্দর তার জীবন আর কিছু হয় না। একটা ভালো স্বামী একটা মেয়ের জন্য তার জীবনের শ্রেষ্ঠ উপহার, যে তাকে সবসময় সাপোর্ট করবে, তার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখবে, তার ইচ্ছে অনুভূতিকে গুরুত্ব দেবে, সর্বোপরি তার নিজস্ব সত্তাটা সাথে তাকে পরিচয় করিয়ে দেবে। ভালো মানুষ হতে পারলেও সবাই ভালো স্বামী হতে পারে না, কিন্তু তুমি পেরেছো। তুমি ভালো মানুষ আর ভালো স্বামী দুটোই। আজ যদি আমার ভাগ্যে আর সাধারণ 5টা মেয়ের স্বামীর মতোই স্বামী পড়তো, তাহলে তো বোঝাই যাচ্ছে আমার সাথে কি হতো। কিন্তু এমনটা হয়নি। আমি তোমার মতো স্বামী পেয়েছি। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। শুদ্ধর চোখে মুখে একটা প্রশান্তির ছাপ ফুটে উঠল। সে মিষ্টি হাসির সাথে বলল, জানো ধারা, আমার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ অর্জনের মতো এটাও অনেক বড় অর্জন। দুনিয়া শুদ্ধ মানুষের কাছে ভালো হলেও কোনো লাভ নেই যদি একটা পুরুষ তার স্ত্রীর কাছে ভালো না হতে পারল।
হাদিসেও তো আছে, সেই পুরুষই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আজকে তুমি আমাকে আমার জীবনের সেই গুরুত্বপূর্ণ সার্টিফিকেটটা দিলে। শুদ্ধ দ্বারার হাতটা নিজের হাতের মধ্য নিয়ে বলল, স্বামী স্ত্রীকে একে অপরের পরিপূরক বলা হয় কেন? কারণ তারা দুজন মিলে আসলে এক। তাদের দুজনের অর্ধেক অর্ধেক অংশ মিলেই একটা বেটার ভার্সন হয়, একটা পরিপূর্ণ অংশ। এখন যদি আমার একটা অংশ পিছিয়ে থাকে তাহলে আমি কিভাবে সামনে আগাবো? আমাকে তো তাকে নিয়েই এগোতে হবে, তাই না? একসাথে, হাতে হাত মিলিয়ে। আমরা দুজন মিলেই তো এখন এক। যখন আপনি পিছিয়ে যাবেন তখন আমি হাত বাড়াবো, আর যখন আমি পিছিয়ে যাব তখন আপনি হাত বাড়াবেন। তবেই না আমরা যেতে পারবো সামনে, হতে পারবো জীবনের সফল। দাঁড়া আর কিছু বলবে ভেবে পায় না, শুধু এক দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে থাকে। সত্যিই তার চিন্তা ভাবনার কোনো তুলনা হয় না। তার সব কথাই মুক্তোর মতো সুন্দর। কিছুক্ষণ এভাবেই নিশ্চুপে কাটার পর হঠাৎ শুদ্ধ ধারার কাঁধে হাত উঠিয়ে দিয়ে বলে, আচ্ছা ধারা, তোমার মাথায় এই প্রেগনেন্সির কথাটা বলার আইডিয়া কিভাবে এলো? ধারা উৎফুল্ল হয়ে বলতে নিল, ও সেইটা, সেটা তো আমি দাদির। ধারা আর বলতে পারল না। শুদ্ধ নিজের মতো করে বলতে লাগলো, এটা তো মিথ্যে ছিল না। আর এদিকে আমি তো ভেবেছিলাম। ধারা সরু চোখে তাকিয়ে দ্রুত বলে উঠল, কি ভেবেছিলে? শুদ্ধ একটা ইনোসেন্ট ভাব নিয়ে বলো, আমি ভেবেছিলাম আপনি না আবার আমার ঘুমন্ত আমিটার সুযোগ নিয়ে। ধারা শুদ্ধর হাতটার কাঁধ থেকে সরিয়ে তাকে ধাক্কা দিয়ে আবার বিছানায় ফেলে বলো, তুমি ভীষণ পাজি। শুধু শোয়া থেকে উঠতে উঠতে বলল, আচ্ছা, বইয়ের মন না পাওয়া পর্যন্ত তাকে শুয়েও দেখলাম না, আর আমি এখন পাজি হয়ে গেলাম? এমন কঠিন পণ নেওয়া হাজবেন্ড আর কোথায় পাবে? ধারা কিছু না বলে চলে যেতে লাগলে শুধু পেছন থেকে চেঁচিয়ে বলতে লাগলো, তুমি তোমার পানিশমেন্ট কিন্তু এখনো পূরণ করলে না। সময় কিন্তু যাচ্ছে, মনে দ্বিগুণ থেকে দ্বিগুণ হচ্ছে। ধারা সেদিন নিজ হাতে সব রান্না করলো। খোদেজাকে পাশেও ঘেঁষতে দিল না। শুদ্ধ রইল পাশে, এক প্রকার জোর করেই, সাহায্যের নাম করে। যতটুকু না সাহায্য করলো তার চাইতে বেশি চালালো। একটা হাত পাখা নিয়ে জোরে জোরে বাতাস করতে লাগলো। মাটির চুলার রান্না, আগুনের তাপে ধারার মুখ এমনিতেই হয়েছিল রক্তিম। তার উপরে শুদ্ধর হাত পাখার বাতাসে তার বেঁধে রাখা চুলগুলো সামনে দিয়ে বারবার চোখের উপর এসে পড়েছিল। ধারা একবার গরম চোখে তাকায়। শুদ্ধ চুপ করে গিয়ে আবার পরক্ষণে সেই একই কাণ্ড শুরু করে দেয়। কখন আবার ধারার কেটে রাখা তরকারি লুকিয়ে রাখে। ধারার রাগ হয়, শুদ্ধ মজা পায়। ধারার রাগে টুমটুমে মুখটা দেখতে তার বেশ লাগে। এক সময় এভাবেই তাদের মিষ্টি খুনসুটি চলতে চলতে রান্না শেষ হয়। তারপর দুপুরে খাওয়াও। অনেকদিন পর সবাই একসাথে মাদুর বিছিয়ে খেতে বসে। অনেকদিন পর সেই পুরনো সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে ধারার চোখ আবারও অশ্রুসিক্ত হয়। জীবন সুন্দর, খুব সুন্দর। রাতের বেলা শুদ্ধ রুমে এসে দেখে কেউ নেই। ধারাকে ফোন লাগায়। একটু পর ফোন রিসিভ করে ধারা ঘুমো ঘুমো গলায় বলে, হ্যালো, আমি নিচে মা আর চুমকির সাথেই ঘুমিয়ে পড়েছি। শুদ্ধ দ্রুত বলে ওঠে, মানে কি? মানে কিছুই না। তুমি এত রাত করে বাইরে ছিলে কেন? আমার একা একা ভয় লাগছিল, তাই মার সাথে ঘুমিয়ে পড়েছি। আর এখনো মানে বুঝতে না পারলে পুকুর পাড়ে আসো। শুদ্ধ আর কিছু বলবে তার আগেই ধারা ফোন কেটে দিল। অগত্যা বিভ্রান্ত মুখে শুদ্ধকে পুকুর পাড়ে যেতে হলো। গিয়ে দেখলো ধারা সেই বাঁশের মাচার উপর একটা আকাশি রঙের শাড়ি পরে পা উঠিয়ে বসে আছে। শুদ্ধ অবাক হয়ে কাছে গিয়ে বলো, তুমি না বললে তুমি ঘুমিয়ে পড়েছ? এত রাতের বেলা একা একা এখানে কি করছো? আমি তো প্রথমে দেখে কোনো পেতনি ভেবে বসেছিলাম। ধারা খুব ভালোভাবে বুঝলো শুদ্ধ তাকে খেপাচ্ছে, তাই সেই ফাঁদে না পড়ে বলো, পেতনি যখন ভেবেছিলে তাহলে আসলে কেন? পেতনি যদি ঘাড় মটকে দিত? শুদ্ধ ধারার পাশে বসতে বসতে বলো, এত সুন্দরী পেতনি কাছে থেকে দেখার লোভ সামলাতে পারিনি। আজ হঠাৎ শাড়ি পরলে যে? ধারা স্মিথ হেসে বলল, আলমারি গোছানোর সময় হঠাৎ সামনে এলো, তাই আর লোভ সামলাতে পারিনি, পরে নিয়েছি। জানো, এই বাড়ির মধ্যে আমার সবচাইতে প্রিয় জায়গা কোনটা? এই পুকুর পাড়টা। রাতের বেলা এখানে বসতে যে আমার কি ভালো লাগে। আজকেও দেখো, একদম গোল একটা চাঁদ উঠেছে আকাশে, কত সুন্দর। শুধু তাকিয়ে দেখলো, আসলেই সুন্দর। চাঁদের আলো ঠিকরে পড়ছে চারদিকে। পুকুরের পানি চিকচিক করছে সেই শুভ্রতার ছোঁয়ায়। শুদ্ধ বলে উঠল, আজকে তোমার ঘুম পাচ্ছে না? এমনিতে তো সন্ধ্যা হতে না হতেই ঘুমের
যেন ব্যাকুল হয়ে থাকো। না, পাচ্ছে না। পড়তে বসালেই পেত। ধারা বিরক্তির সাথে শুদ্ধর দিকে তাকায়। সে কত সুন্দর করে আজ সেজেছে, কিন্তু শুধু তাকে কেমন লাগছে সেটা তো একবারও বলছেই না, আরো উল্টো কথা বলছে। যখন দেখলো শুদ্ধর সেদিকে কোনো হুঁশই নেই, তখন নিজ থেকেই বলো, আমি আজকে সম্পূর্ণ একা একা শাড়ি পরেছি। শুদ্ধ আর চোখে ধারার দিকে তাকালো। মেয়েটা আজকে খুব করে সেজেছে যেন, এবং এই মুহূর্তে শুদ্ধর মুখ থেকে কি শুনতে চাইছে সেটাও খুব করে বুঝলো সে। তবুও বলল না। প্রিয়সীকে আরেকটু খেপিয়ে দেওয়ার জন্যই বলল, হুম, বুঝতে পারছি, এজন্যই তো পেতনি বলেছি। ধারা মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে রইল। ধারা সত্যি সত্যি রাগ করেছে ভেবে শুদ্ধ তৎক্ষণাৎ কানে হাত দিয়ে আস্তে করে বলে, সরি, তোমাকে খুব সুন্দর লাগছে। ধারা নিজের হাসি সংযত করে গম্ভীর হয়ে বলল, শুধু সরি বললেই সব মাফ হয়ে যায় নাকি? শুধু মুখ ঝুলিয়ে বলো, তাহলে আর কি করতে হবে? ধারা বলল, উঠে দাঁড়াও। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটুকুর মধ্যে আকাশের তারা গুনে আমাকে বলো, এটাই তোমার পানিশমেন্ট? শুদ্ধ করুণ মুখে বলল, সত্যি করতে হবে? হ্যাঁ। কি আর করার? শুদ্ধর বউয়ের রাগ ভাঙাতে পুকুরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তারা গুনতে থাকে। ধারা ঠোঁট চেপে হেসে আস্তে আস্তে শুদ্ধর পেছনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ হাত উঁচু করে তারা গোনার পর শুদ্ধ মাথা চুলকে ঈষৎ হেসে বলে, এভাবে তারা গুনতে থাকলে তো আমার সারা জীবন এখানেই কেটে যাবে ধারা। শুদ্ধ হাসতেই তার গালে টোল পড়ে। ধারা দু পা উঁচু করে এক প্রকার লাফিয়ে শুদ্ধর গালে একটা চুমো দিয়ে ওঠে। শুদ্ধ অবাক হয়ে তাকায়। ধারা বলে, আমি আমার পানিশমেন্ট ওজো রাখি না। কথাটা বলেই একটা রহস্যময় হাসি দিয়ে শুদ্ধর অবাকের মাত্রা আরো বাড়িয়ে দিয়ে ধারা এক ধাক্কায় শুদ্ধকে পুকুরে ফেলে দিল। তারপর নিজেও আস্তে আস্তে নেমে গেল পুকুরে, শুদ্ধের হতভম্ব দৃষ্টিকে উপেক্ষা করে। বুকে প্রেমের জোয়ার ভাসিয়ে দিয়ে একদম তার কাছাকাছি চলে গিয়ে অধরে অধর ছোঁয়ালো। জোনাকিরে ঘুরে ঘুরে আলো ছড়ালো। ফুলেরা বাতাসে সুগন্ধি মিশিয়ে দিল, আর নির্জন চাঁদও বেহায়া দৃষ্টিতে পড়তে লাগলো এক যুগলের ভালোবাসার গল্প। ভোরের সূর্যটা আকাশের বুকে নিজেকে স্পষ্ট রূপে প্রকাশ করতেই তার এক সটাক আলো জানালা গলিয়ে ধারার মুখ বরাবর পড়ল। আলোর আবির্ভাবে সদ্য ভেঙে যাওয়া ঘুম থেকে চোখ পিটপিট করে তাকালো ধারা। কারো লোমহর্ষ বুকে নিজের মাথাটা আবিষ্কার হতেই ধারা মাথা উঁচু করে দেখে নিল তাকে। শুদ্ধ চোখ বন্ধ করে বেঘোরে ঘুমোচ্ছে। সকালের নরম রোদে পরিস্ফুট হওয়া তার ঘুমন্ত মুখটি দেখতেই গতকাল রাতের কথা স্মরণে এলে লজ্জাবতী গাছটির মতো গুটিয়ে গেল ধারা। ঠোঁটে লজ্জার হাসি ফুটে উঠতেই চোখ তুলে তাকাতেই পারল না আর তার দিকে। শুদ্ধর ঘুম ভাঙার আগেই বিছানা ছেড়ে উঠে গেল সে। দ্রুত পায়ে রুম ত্যাগ করে সেই সকাল আর শুদ্ধর সামনাসামনি হলো না। খোদেজা রান্নাঘরে বসে রুটির জন্য আটা মাখছিল। ধারা গিয়ে সেই কাজে হাত লাগালো। বসে বসে গোল গোল রুটি বানাতে লাগলো সে। ঘুম ভাঙার পর থেকেই শুদ্ধ লক্ষ্য করলো ধারা তার সামনে আসছে না, আর এলেও কিছুক্ষণ পর পর হুটহাট চোখের সামনে থেকে উধাও হয়ে যাচ্ছে। তাকে খুঁজতে খুঁজতে শেষমেশ যখন রান্নাঘরে এসে দেখা মিলল তার, তখন শুদ্ধ একটা ব্রাশ হাতে নিয়ে দরজার সামনে বসে বসে দাঁত মাজতে লাগলো, আর চোখে দেখতে লাগলো ধারাকে। ধারার গায়ে হালকা গোলাপি রঙের থ্রি পিস, ছোট ছোট ফুল তোলা সুতি ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা তুলে রুটি বানাচ্ছে সে। অর্ধপ্রকাশিত চেহারা যতটুকুই বা বের হওয়া, তার সম্পূর্ণ লাজুকতার লালাভা স্পষ্ট। খোদেজা ধারার পাশ থেকে শুদ্ধকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে মাহাতাব, তুই দুয়ারে বসে আছোস কি করতে? তাড়াতাড়ি কল থেকে মুখ ধুই আয়। ধারা একবার আর চোখে শুদ্ধর দিকে তাকায়। তার রুটি বানানো শেষ, তাই উঠে দাঁড়ায়। ঘরের ভেতর যে যাবে তার উপায় নেই, মানুষটা দরজার সামনে বসা। খোদেজার কথার প্রত্যুত্তরে শুদ্ধ ধারার দিকে তাকিয়ে বলে, কলে যেতে ইচ্ছে করছে না আম্মা। আলসেমি লাগছে, কেউ যদি এক মগ পানি এনে দিত। খোদেজা ধারাকে বলে, বউ, কলপারে বালতিতে পানি চাবানোই আছে, তুমি একটু এক মগ পানি এনে মাহাতাব দাও তো। ধারা খানিক কাচুমাচু করে পানি আনতে যায়। শুদ্ধ মনে মনে খুশি হয়। এবার ধারা কি করে তার সামনে না এসে থাকবে তাই দেখার। কলপারে গিয়ে ধারা দেখে চুমকিও মুখ ধুতে এসেছে। তার ধোয়া প্রায় শেষ। ধারা তাই তার হাতেই এক মগ পানি শুদ্ধর কাছে পাঠিয়ে দিয়ে অপর পাশ দিয়ে ঘরে চলে যায়।
খতেজার বিছানায় কিছু জামাকাপড় এলোমেলো হয়ে পড়েছিল, তাই ভাঁজ করে ঠিকমতো আলনায় সাজিয়ে রাখতে থাকে ধারা। শুধু ততক্ষণে মুখ ধুয়ে এসে ধারার পেছন পেছন ঘুরতে থাকে। ধারা লজ্জায় জবুথবু হয়ে দেখেও না দেখার ভান করে নিজের কাজ করতে লাগলো। শুদ্ধ পেছন থেকে বলতে থাকে, কালকে রাতে কি সত্যিই তোমার মাথায় পেতনি চেপেছিল নাকি? আজকে তো দেখি আবারও সে আগের মতো লাজুকতা হয়ে গেছে আমার বউটা। আমার দিকে কি আজকেও একটু তাকাবে না? তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।